আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ঢাকা অনলাইন থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই করোনাকালীন এই সময়ে তোমাদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত রাখার জন্য ঢাকা অনলাইন স্কুলের এই প্রয়াস। তোমরা যারা আজকে ক্লাসে উপস্থিত হয়েছ, তোমরা রুটিন অনুযায়ী জানো দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে কথা হবে। প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসে যোগদান করেছ, তোমরা যদি একটু ইনফর্ম করো যে সাউন্ড এবং স্পষ্ট এসেছে কিনা এই বোর্ড, তাহলে আমরা উপকৃত হব এবং আমরা ক্লাসটি শুরু করতে যাব। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেউ যদি জয়েন করে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা জানো যে গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা পুরো একটি চ্যাপ্টারকে নিয়ে একসাথে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে সামনে রেখে আমরা কাজ করছি। ইতিমধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরাও কিন্তু উপকৃত হতে পারো। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং আমি মোহাম্মদ আবুল হাসান, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষকতা করছি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি পড়িয়ে থাকি। আমরা আজকে মূলত দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো তোমাদের সামনে। শুরুতে দেখো, আমরা একটি ছবি দেখাচ্ছি। এটি হচ্ছে ইয়াহিয়া খানের ছবি, 7ই মার্চের বঙ্গবন্ধুর ছবি এবং মুজিবনগর সরকারের যে 4 গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় 4 নেতার ছবি এবং বিজয় উল্লাস। আমরা সংক্ষিপ্ত পরিসরে আজকের যে পাঠটি হবে এই পাঠটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকে স্বাধীন বাংলাদেশ নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এই স্বাধীন বাংলাদেশ তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায়ের একটি অনেক বড় একটি চ্যাপ্টার। আজকের পাঠে আমরা খুব অল্প বিষয়গুলোকে তোমাদের সামনে উপস্থাপন করব এবং এর মধ্যে পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু প্রয়োজনীয়তা দরকার আমরা ঠিক এই বিষয়গুলো তোমাদেরকে সাপোর্ট দেবো এবং পরিশেষে আমরা যথারীতি দেখব যে কিভাবে বোর্ডের প্রশ্নের উত্তর করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের শুরুতে প্রথম অধ্যায়ের যে অংশটুকু নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে হবে সেটা হচ্ছে 1970 সালের যে নির্বাচন হয়। তোমরা গত ক্লাসে দেখেছো 70 সালের নির্বাচনে আমাদের জাতীয় এবং প্রাদেশিক পরিষদে যে আসন সংখ্যা ছিল সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। জাতীয় পরিষদে তোমরা খেয়াল করে দেখো, এখানে আওয়ামী লীগের ভোটের সংখ্যার দিক থেকে 71% এবং সিটের দিক থেকে 167টি সিট পেয়েছিল। মোট 313টি আসনের মধ্যে 167টি আসন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পেয়েছিল এবং দ্বিতীয় সারিতে ছিল পাকিস্তান পিপলস পার্টি। তাহলে আমরা কি বুঝি? আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় যাবে। এই নির্বাচন 1970 সালের ডিসেম্বর মাসে হয়েছিল। কতগুলো উপনির্বাচন সহকারে জানুয়ারি মাসেই, মধ্য জানুয়ারিতেই মোটামুটি নির্বাচনের সকল কার্যক্রম শেষ। কিন্তু ক্ষমতা যে হস্তান্তর করার কথা, ইয়াহিয়া খান আমরা দেখি যে যথাসময় বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করছে না। আওয়ামী লীগ থেকে একটি প্রেশার যাচ্ছে ক্ষমতা হস্তান্তর করার জন্য, অন্যদিকে ইয়াহিয়া খান নানান টাল বাহানা করছেন, তিনি কিন্তু ক্ষমতা হস্তান্তর করছেন না। এই প্রেক্ষাপটে ইয়াহিয়া খান এবং ভুট্টো একটি ষড়যন্ত্র করে এবং এই ষড়যন্ত্রের কারণে ক্ষমতা হস্তান্তর হচ্ছিল না। তাহলে আমরা দেখতে চাই যে কোন বিষয়গুলো ছিল সেই ক্ষেত্রে। 3রা মার্চ অধিবেশন শুরুর কথা, অর্থাৎ 1971 সালের মার্চের 3 তারিখ অধিবেশন বসবে এবং সকল প্রস্তুতি সম্পন্ন। ঠিক এই সময় এসে 1 মার্চ ইয়াহিয়া খান ঘোষণা দিলেন অধিবেশন স্থগিত। এখন স্থগিত দুইভাবে হতে পারে, একটা হচ্ছে আজকে স্থগিত হলো এবং এই তারিখ অথবা এই তারিখ এটি আবার শুরু হবে, আরেকটা হচ্ছে আজকে স্থগিত হলো, কবে শুরু হবে জানি না। এবং এই ঘটনাটি ঠিক তাই ছিল। 1 মার্চ অধিবেশন স্থগিত ঘোষণা করা হলো এবং কবে আবার হবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে 2রা মার্চ থেকে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলন মানে কি? কোনো ধরনের সহযোগিতা না করা, অসহযোগ আন্দোলন। কাকে সহযোগিতা করছে না? পাকিস্তান সরকারকে সহযোগিতা করছে না। কিভাবে সহযোগিতা করছে না? স্কুল কলেজ, অফিস আদালত, রাস্তাঘাটে ট্রান্সপোর্টেশন সকল কিছু বন্ধ। আমরা কেউ সরকারকে কোনো ধরনের সহযোগিতা দিতে যাচ্ছি না। ঠিক এইরকম একটি অবস্থাই ছিল এই অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে। তাহলে অসহযোগ আন্দোলন চলছে। 7ই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন এবং আমাদের প্রত্যাশা ছিল 7ই মার্চ বঙ্গবন্ধু তার এই ভাষণের মধ্যে স্বাধীনতার ঘোষণা দিবেন। অনেকটা প্রত্যাশিতই ছিল, কিন্তু কেন সেদিন স্বাধীনতার ঘোষণাটি সরাসরি আসলো না? তার কারণ কি ছিল? 6 মার্চ সন্ধ্যায় বেতারে ইয়াহিয়া সেই অধিবেশন বসার জন্য 25 তারিখ পুনর্নির্ধারণ করেন, অর্থাৎ 25শে মার্চ তিনি পুনরায় তারিখ নির্ধারণ করেন অধিবেশন বসবে। তাহলে যেহেতু অধিবেশন বসার জন্য একটি ডেট আছে, তাহলে 7 তারিখ যদি বঙ্গবন্ধু ইচ্ছে করতেন যে স্বাধীনতার ঘোষণা দিবেন, তাহলে একটি মামলার জটের মধ্যে পড়ে যেতে পারতেন।
অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার মামলা আবার হয়ে যেতে পারত। সুতরাং এই জটিলতায় না গিয়ে বঙ্গবন্ধু কিন্তু 7ই মার্চ আসলে তার বক্তব্যের মধ্যে কি উপস্থাপন করেন, প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো। রেসকোর্স ময়দানে যে জনসভায় ভাষণ দেন তোমরা অষ্টম শ্রেণীতে পূর্ণ বক্তব্যটি পড়েছ, এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম শ্রেণীর বইতেও তোমরা কিন্তু এই বিষয়ে যথেষ্ট অ্যানালাইসিস বা ব্যাখ্যা পড়েছ। তোমার বইতেও কিন্তু কিছু কথা বলা আছে। আমরা যদি সাম আপ করে আমরা বলতে চাই তাহলে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পাওয়া যায়। অর্থাৎ এই 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দেন, মুক্তিযুদ্ধের নির্দেশনা দেন কিভাবে কি করতে হবে। তোমরা জানো যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, রক্ত দিয়েছি আরো দিব, প্রয়োজনে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই বক্তব্যগুলোর মাধ্যমে তিনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। এবং মূল কথাটি হচ্ছে একটি বক্তব্য নির্ধারিত হলো যে আমরা আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনটা কোথায় হবে, এবং সেটি হচ্ছে স্বাধীনতা। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে এই স্পিরিটটি আমাদেরকে দিয়ে দিলেন। অন্যভাবে বলা যায় বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণ ছিল একটি সাধারণ বাঙালি জাতিকে বীরের জাতিতে পরিণত করা। 7ই মার্চের ভাষণের তাৎপর্যের দিকটি হচ্ছে এটি। 7ই মার্চের ভাষণের পর বঙ্গবন্ধু 25শে মার্চ অধিবেশনে যাওয়ার জন্য 4টি শর্ত দিয়েছিলেন। অর্থাৎ এই 4টি শর্ত ইয়াহিয়া খান আসলে মানবে না, আর বঙ্গবন্ধু 25শে মার্চ এই অধিবেশনে যেতে পারবেন না। কিন্তু তারা আলোচনার জন্য ভুট্টো এবং ইয়াহিয়া এই দুজন বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে চলে আসেন। এটি ছিল মূলত সময় ক্ষেপণ, এবং 25শে মার্চ কিন্তু ঠিকই ইয়াহিয়া খান চলে যান এবং নির্দেশ দিয়ে যান নিরস্ত্র বাঙালির উপর হত্যাযজ্ঞ পরিচালনা করার জন্য। ইতিহাসে এই ঘটনাটি হচ্ছে অপারেশন সার্চলাইট বা কালো রাত। সেটাতে কি হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট করে 3টি জায়গাতে অ্যাটাক করা হয়, খুব গুরুত্বপূর্ণ। একটি ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু। তারপরে পিলখানা, তোমরা পিলখানা জানো, ইস্ট পাকিস্তান রাইফেলস ছিল তখন, অর্থাৎ বর্তমানে বিজিবি, অর্থাৎ আমাদের যে বর্ডার গার্ড আছে তাদের যে হেডকোয়ার্টার ছিল। তো সেখানে কি ছিল? সেখানে বাঙালি সোলজাররা ছিল, তাদের কাছে অস্ত্র ছিল। সুতরাং তারা যদি সেনাবাহিনীকে মোকাবেলা করে, পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবেলা করে, এটি যেন না করতে পারে, এই জন্য পিলখানায় তারা অ্যাটাক করবে। আরেকটি জায়গা হচ্ছে রাজারবাগ, রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার। সুতরাং এই পুলিশদের কাছে অস্ত্র আছে এবং তারা অস্ত্র পরিচালনায় পারদর্শী, এবং তারা যদি এই পাকিস্তান আর্মিকে মোকাবেলা করে তখনকার সময়, সেই জন্য তারা এই টার্গেট করে 3টি জায়গাকে ফোকাস করে কিন্তু সেদিন রাতে তছনছ করে দেয়। এছাড়া বিভাগীয় এবং জেলা শহরগুলোতে কিন্তু সেনাবাহিনী, হানাদার বাহিনী তখন কিন্তু অ্যাটাক করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকে যখন তারা গ্রেফতার করতে যায়, বঙ্গবন্ধু মধ্য রাতের পর অর্থাৎ প্রায় রাত 1টার দিকে বঙ্গবন্ধু কি করলেন? এই জন্য আমরা বলি 27শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এবং তা ওয়ারলেস যুগে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সেটা পাঠিয়ে দেওয়া হয়। এর মূল বক্তব্যটি ছিল আজ হইতে বাংলাদেশ স্বাধীন। অর্থাৎ এই 26শে মার্চ এ কারণে আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। অর্থাৎ যেহেতু বাংলাদেশ স্বাধীন, তাহলে স্বাধীন দেশে একটা জিনিসের অভাব, আর সেটি কি? সেটা হচ্ছে সরকার নেই। এই সরকার গঠনের জন্য তোমরা জানো দ্রুততম সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কলকাতাতে আশ্রয় নেয়, এবং সেখানে বঙ্গবন্ধু নির্দেশনা অনুযায়ী কলকাতায় যায়, এবং সেখানে গিয়ে তারা কিন্তু সম্মিলিতভাবে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করে, এবং তার পরবর্তীতে 17ই এপ্রিল তারা মুজিবনগর মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে আসে, যেটিকে বর্তমানে মুজিবনগর নামকরণ করা হয়েছে। সেখানে এসে এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই যে স্বাধীন রাষ্ট্র 26শে মার্চ থেকে তৈরি হয়ে গেল, এবং তার একটি সরকার গঠিত হয়ে গেল। অর্থাৎ এখন থেকে সরকারের নেতৃত্বে একটি রাষ্ট্র পরিচালিত হবে, এবং এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ যেটি ছিল সেটি ছিল তার সরকার এই দেশে হানাদার মুক্ত করতে হবে সরকারকে। এই চ্যালেঞ্জটিকে সামনে রেখে সরকার কিন্তু নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। সরকারের 12টি মন্ত্রণালয় ছিল, বিদেশে সরকারি মিশন স্থাপন করা জরুরি ছিল, 11টি সেক্টর এবং কিছু সাব সেক্টরে ভাগ করা, এবং 3টি ব্রিগেড ফোর্স করা। তোমরা জানো যে এভাবে আমাদের সেক্টরগুলো বিভাজন ছিল 1, 2, 3, 4, 5, আবার তারপর উপর থেকে 6, 7, 8, 9, এবং দেশের যে জল বিভাগটা যেটি ছিল, নৌ কমান্ডো যেটি ছিল, এটি ছিল 10ম, এবং ময়মনসিংহের এই উপরের এই অংশটুকু এটি ছিল 11 নম্বর সেক্টর। সেক্টরগুলো তোমরা এইভাবে মনে রাখতে পারো, চট্টগ্রাম থেকে শুরু করে নিচ থেকে উপরে যাবে, আবার রাজশাহীর ওই অঞ্চল থেকে তোমার পঞ্চগড় থেকে এটা নিচের দিকে নেমে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য মুজিবনগর সরকার কিন্তু কাজ করে গিয়েছে। তারা দেশের ভিতরে যেমন কাজ করছিল, দেশের বাইরেও তোমরা এখানে দেখো বিদেশি মিশনের সাথে স্থাপন করা, বৈদেশিক সাহায্য, আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন করা, নানানভাবে কিন্তু মুজিবনগর সরকার কাজ করে যাচ্ছিল। মুজিবনগর সরকারের কাজ চলছে, মুক্তিযুদ্ধ চলছে, এবং মুক্তিযুদ্ধ তখন চলমান।
এই মুক্তিযুদ্ধে আমরা দেখতে চাই যে ভূমিকার জায়গাগুলো কি কি ছিল, অর্থাৎ কারা কোথায় কোন ধরনের ভূমিকাগুলো পালন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মুক্তিযুদ্ধ পরিচালনায় দেশের আপামর জনসাধারণের একটি অংশগ্রহণ ছিল। আমরা বিভিন্ন শ্রেণী পেশা থেকে যদি শুরু করে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তাদের নেতৃত্বে মূলত মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। কারণ নির্বাচনে জয়লাভ করার পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কথা, কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা হস্তান্তর না করায় সমগ্র চাপটি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেই প্রেরণ করা হয়। এবং তার পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, বেশিরভাগ রাজনৈতিক দলই, কতগুলো ধর্মান্ধ রাজনৈতিক দল ছাড়া প্রায় সবগুলো দলই এই সময়ে ইতিবাচক ভূমিকা পালন করেছে মুক্তিযুদ্ধে। ছাত্র সমাজ, তোমরা জানো যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবচেয়ে বড় অংশটি ছিল ছাত্র সমাজের। পেশাজীবী যারা নানান ধরনের পেশায় সম্পৃক্ত ছিল, তারা নানানভাবে মুক্তিযুদ্ধকালীন সময়ে কিন্তু ভূমিকা পালন করেছে। নারীদের কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে। তোমরা জানো যে মা বোনেরা তারা তাদের সম্ভ্রম যেমন বিলিয়ে দিয়েছে, তারা কিন্তু গোয়েন্দাদের মতো পাকিস্তানি আর্মি ক্যাম্প থেকে বিভিন্ন খবর এনে মুক্তিযোদ্ধাদেরকে যেমন দিয়েছে, এভাবে তারা কিন্তু পরিচালনা করেছে। তারা আহত মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু সাহায্য করেছে, এই কাজটি কিন্তু তারা করেছে। আশ্রয় দিয়েছে, তাদেরকে খাদ্য সরবরাহ করেছে নারীরা, এবং ক্ষেত্র বিশেষ তারা কিন্তু সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই ঘটনাটিরও কিন্তু প্রমাণ পাওয়া যায়। তোমরা জানো গণমাধ্যম যে কোনো আন্দোলন সংগ্রামে একটি ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধকালীন সময় কিন্তু আমাদের গণমাধ্যমগুলো কিন্তু তখন অনেক ভালো ভূমিকা পালন করে, এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু অনেকগুলো গণমাধ্যম মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেছিল। জনসাধারণের ভূমিকা ছিল, তারা তোমরা উদ্দীপক যখন পাবে তখন দেখবে নারী এবং জনসাধারণের মধ্যে কিন্তু একটি সম্পৃক্ততা আছে। অর্থাৎ সাধারণত আমরা দেখি যে সাধারণ জনগণের মধ্যে একটি বৃহৎ অংশ মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, খাদ্য সরবরাহ করেছে। প্রবাসী বাঙালির, অর্থাৎ বাংলাদেশের যারা তখনকার সময়ে যেখানে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে কর্মরত ছিল, তারা কিন্তু তখন পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে নতুন যে সরকার গঠিত হলো, অর্থাৎ মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই সরকারকে কিন্তু সমর্থন দিল, এবং তারা কিন্তু সেখানে আন্তর্জাতিকভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য, সমর্থন আদায়ের জন্য কাজ করা শুরু করলো। তোমরা জানো শিল্পী, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা তারা তাদের লেখনীর মাধ্যমে গান, কবিতা, নানান ভাবে কিন্তু তারা এই মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করার জন্য চেষ্টা করেছে। ঠিক একইভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তোমরা জানো যে মুক্তিযুদ্ধের যদি আমরা এককভাবে একটি বড় কৃতিত্ব দিই, তাহলে আমরা বঙ্গবন্ধুকে দিব, কারণ তার নেতৃত্বেই মূলত মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু তোমরা জানো যে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে যখন গ্রেফতার করা হয়ে যায়, তারপরে মুজিবনগর সরকার গঠন এবং মুক্তিযুদ্ধকালীন সময় মূলত জাতীয় চার নেতা, তোমরা জানো যে একটু আগে আমরা বলেছি মুজিবনগর সরকার গঠনের সময় তারা কিন্তু এই মুক্তিযুদ্ধকে শেষ পর্যন্ত স্বাধীনতা বা বিজয় পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে আমরা বঙ্গবন্ধু, এখানে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী এবং কামরুজ্জামান, এই কয়েকজন ব্যক্তির রাজনৈতিক ভূমিকাটিকে আমরা এখানে আসলে উল্লেখ করতে চাই। তাহলে আমরা খেয়াল করে দেখো, এই অংশটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে মুক্তিযুদ্ধকালীন সময়ে কার ভূমিকাটি কেমন ছিল, এ ধরনের একটি কিন্তু প্রশ্ন আসে। আমরা মুক্তিযুদ্ধকালীন সময়ে এই ভূমিকার পর আমরা দেখতে চাই পুরো বিশ্ব মুক্তিযুদ্ধকালীন সময়ে সাধারণ জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল। তোমরা খুবই স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে, সাধারণ মানুষ সাধারণ মানুষের পক্ষেই থাকবে, এটি স্বাভাবিক, এবং ঘটনাটি কিন্তু তাই ঘটেছিল। তোমরা জানো যে দেশ হিসেবে ভারতের ভূমিকা কিন্তু ছিল অত্যন্ত চমৎকার। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছে। তোমরা জানো প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যেমন সেখানে থাকা খাওয়ার এগুলোর ব্যবস্থা করে দিয়েছে, ঠিক একইভাবে শেষের দিকে এসে মুক্তিযুদ্ধে কিন্তু তারা সশস্ত্র বাহিনীও কিন্তু আমাদের সামনে প্রেরণ করেছে, আমাদের সাথে, অর্থাৎ আমাদের মুক্তি বাহিনী আর ওদের মিত্র বাহিনী, এবং দুটি মিলে কিন্তু যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। এই যৌথ বাহিনী কিন্তু ডিসেম্বর মাসের শুরুর দিকে এসে পাকিস্তান যখন ভারতকে আক্রমণ করে, তখন ভারতের মিত্র বাহিনী সহকারে আমরা কি করলাম, পাকিস্তানি বাহিনীকে যখন আক্রমণ করলো, খুব দ্রুততম সময়ে পাকিস্তান বাহিনী কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই জন্য আমরা বলি ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমাদের সাহায্য করেছে। ঠিক একইভাবে আমরা সোভিয়েত ইউনিয়নের কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সোভিয়েত ইউনিয়ন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং সমাজতান্ত্রিক পুরো বিশ্বই তখন বাংলাদেশকে সমর্থন দিয়েছিল, এবং রাশিয়া কিন্তু পরোক্ষভাবে ভারতের মাধ্যমে যে কোনো ভাবেই হোক তারা কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে গেছে। এবং তোমরা জানো যে জাতিসংঘে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ যুদ্ধবিরতির প্রস্তাব যখন পাশ হয় অবস্থা, তখন কিন্তু রাশিয়া ভেটো দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবকে বাতিল করে দেয়। এটি ছিল খুব তাৎপর্যপূর্ণ একটি বিষয়।
গ্রেট ব্রিটেনের ইতিবাচক ভূমিকা ছিল আমাদের জন্য। তোমরা জানো যে ইউরোপকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুটি ছিল কিন্তু গ্রেট ব্রিটেন। এবং জাতিসংঘ, তোমরা জানো যে জাতিসংঘ খুব একটি ভূমিকা পালন করতে পারেনি। তার কারণ কি ছিল? তোমরা জানো যে ভেটো প্রদানকারী যে রাষ্ট্র পাঁচটি যদি যখন দুই ভাগ হয়ে যায় তাহলে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না। তারপরে জাতিসংঘ কিন্তু বাংলাদেশের অন্য সহযোগী সংস্থাগুলো দিয়ে কিন্তু ভূমিকা পালন করার চেষ্টা করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে যে বিষয়টি দেখতে যাচ্ছি, অর্থাৎ এই দেশীয় বিভিন্ন শ্রেণী পেশা গোষ্ঠীর এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের সমর্থনে এবং সাহায্য সহযোগিতায় আমরা বিজয় লাভ করি। অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর আমাদের এই বিজয় অর্জন হয়। আমাদের এই বিজয়ের তাৎপর্যের দিকটি কি? তাৎপর্যের দিকটি হচ্ছে তৃতীয় বিশ্বের প্রথম দেশ যারা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। এই অংশটুকু একটু বুঝো, আমি বাকি কথাগুলো তোমরা বুঝতে পারবে। তৃতীয় বিশ্বের প্রথম দেশ অর্থাৎ গরিব দেশগুলোর মধ্যে আমরা হচ্ছি প্রথম দেশ যারা কি করেছে, সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা লাভ করেছে। সাধারণত একটি দেশ স্বাধীনতা লাভ করার অনেকগুলো ওয়ে থাকে, কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা লাভের ঘটনা পৃথিবীতে খুব কম। এবং আমরা হচ্ছি গরিব দেশগুলোর মধ্যে তখনকার সময়ের মধ্যে আমরা হচ্ছি পায়োনিয়ার। আমাদেরকে দেখে আসলে পরবর্তীতে অনেক দেশ উৎসাহিত হয়েছে যে হ্যাঁ, যদি এত বেশি স্যাক্রিফাইস করার মতো মানসিকতা থাকে তাহলে হয়তো বিজয় লাভ করা সম্ভব। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের এই যে বিজয়, একটি দেশ পাওয়া, একটি মানচিত্র পাওয়া, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়া, এটি কিন্তু এই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আসলে আমরা এটি পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, দেশ স্বাধীন হয়ে গেল, আমরা এই পর্যায়ে কি করব? স্বাধীন দেশ গঠনের জন্য কার্যক্রম পরিচালনা করব। স্বাধীন দেশের জন্য যে কাজগুলো খুবই জরুরি। দেশ স্বাধীন হয়ে গেল, তোমরা জানো মুজিবনগর সরকার 22 ডিসেম্বর আমাদের এখানে চলে আসলো, অর্থাৎ ঢাকায় চলে আসলো। এবং বঙ্গবন্ধু কিন্তু 10 জানুয়ারি 1972 ঢাকায় আসেন, সেটি কিন্তু বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাহলে দেশে আসার পর এই মুহূর্তে রাষ্ট্রের জন্য কোন কাজটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন কাজটিকে ফোকাস করে রাষ্ট্রকে কাজ করতে হবে? তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান। কারণ এই নতুন গঠিত রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হবে তার সুনির্দিষ্ট নীতিমালা, দিক নির্দেশনা থাকার জন্য সংবিধান প্রণয়ন। তাহলে একদিকে সংবিধান প্রণীত হচ্ছে, অন্যদিকে দেশ পুনর্গঠনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাস্তাঘাট, হাট বাজার, ঘরবাড়ি এগুলো মেরামতের পাশাপাশি রাষ্ট্রকে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়েছে। তার মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থাটি কি হবে তার জন্য কিন্তু শিক্ষানীতি, তোমরা জানো ডক্টর কুদরতি খুদাকে প্রধান করে শিক্ষা কমিশন গঠন করা হয়। তারপর অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটি কি হবে? প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু জাতীয়করণ করে ফেলেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করার জন্য। এভাবে শিক্ষা নিয়ে কাজ করেন। তোমরা জানো পশ্চিম পাকিস্তানিদের ফেলে রাখা শিল্প কারখানাগুলোকে জাতীয়করণ করা হয়, যাতে করে রাষ্ট্রীয় মালিকানা এই শিল্প কারখানাগুলো পরিচালিত হয়। এভাবে শিল্প নিয়ে ক্ষুধা দারিদ্র দূর করার জন্য রেশনিং সিস্টেম প্রবর্তন করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে আমাদের সমর্থন আদায়ের জন্য কিন্তু বিভিন্নভাবে কাজ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের পর খুব দ্রুততম সময়ে দেশটিকে পুনর্গঠনের জন্য কার্যক্রম পরিচালিত হওয়া শুরু হয়ে গেল। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে এটি। অন্যদিকে সংবিধান প্রণীত হচ্ছে। তোমরা জানো সংবিধান প্রণয়নের জন্য প্রথমে গণপরিষদ করতে হয়, তারপর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি সংবিধান প্রণয়ন কমিটি করে দেওয়া হয়। তারা মোটামুটি 10 মাসের মধ্যে একটি সংবিধান খসড়া রেডি হয়ে যায়। এবং তোমরা জানো যে 4 নভেম্বর সংবিধান চূড়ান্ত হয় এবং 16 ডিসেম্বর 1972 এই সংবিধান কার্যকর হয়। এই সংবিধানের মূল বিষয়গুলো কি কি ছিল? এই সংবিধানের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য ছিল, এটি লিখিত সংবিধান, এটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধানের মানে হচ্ছে যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। আমাদের 2/3 সংসদ সদস্যের সমর্থন ছাড়া সংবিধান প্রণয়ন করা যায় না, এই জন্য এটিকে জটিল প্রক্রিয়া বলা হয় থাকে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ 18 বছরের পর প্রত্যেককে ভোট দেওয়ার অধিকার রাখে। এবং সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা এখানে। প্রিয় শিক্ষার্থীরা, দেশ গঠনের পর সংবিধান প্রণয়ন হয়ে গেল। সংবিধানের ধারাবাহিকতায় 1973 সালে প্রথম সংসদ নির্বাচন হয়ে গেল। বঙ্গবন্ধু দেশ গঠনে ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত দেশে চরমভাবে বেড়ে গেল। ঠিক বঙ্গবন্ধু এই সময়ে যে কাজটি করেন সেটি হচ্ছে তার দ্বিতীয় বিপ্লবের ফর্মুলা দেন, অর্থাৎ বাকশাল গঠন করেন। সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে বঙ্গবন্ধু একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন এবং বাকশাল কায়েম করেন। ঠিক দেশের মানুষকে সম্পৃক্ত করে যখনই তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম একটি প্ল্যান করলেন, ঠিক তখনই আমরা দেখি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আত্মীয় স্বজন সহকারে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়। এবং নিষ্ঠুরতা এবং নির্মমতা থেকে 10 বছরের শেখ রাসেলও কিন্তু রেহাই পায়নি।
প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাসে এই ঘটনাটি কতটা আহ, আহ, নৃশংস এটি বলার অপেক্ষা রাখে না। বঙ্গবন্ধু তার যে দ্বিতীয় বিপ্লব কর্মসূচি ঘোষণা করলেন তার পরপরই আমরা দেখি যে পাকিস্তানি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সাথে সেনাবাহিনীর কিছু অফিসার সংযুক্ত হয়ে তখনকার সময় এই ঘটনাটি ঘটিয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় তোমরা লক্ষ্য করে থাকবে শহীদ নজরুল ইসলাম, এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, তারপর হচ্ছে এম মনসুর আলী এবং এইচ এম কামারুজ্জামান, এই জাতীয় 4 নেতাকে 3রা নভেম্বর 1975 সালে জেলখানাতে হত্যা করা হয়। এটি আরো নিষ্ঠুর এবং নির্মম ঘটনা। জেলখানা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো ব্যক্তির মৃত্যু নির্ধারিত হবে, কিন্তু জেলখানায় গিয়ে কাউকে হত্যা করা, এই যে একটি পৈশাচিক হত্যাকাণ্ড, এই দেশের কতিপয় খারাপ লোক, দুষ্ট লোক অথবা সেনাবাহিনী থেকে বিপদগামী কিছু কর্মকর্তা কর্মচারীদের দোসররা মিলে পাকিস্তানের পরাজিত তখনকার সময়ের শক্তি একত্রিত হয়ে আসলে এই হত্যাকাণ্ডটি পরিচালনা করেছিল। জাতি তার মূল্যবান সম্পদগুলিকে হারিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখি বঙ্গবন্ধু ও 4 নেতা হত্যাকাণ্ডের পর সেনা শাসন চলে আসে, একটি অগণতান্ত্রিক সরকারের কার্যকলাপ শুরু হয়। এটি 75 থেকে 90 সাল পর্যন্ত চলে। আমরা যদি ফোকাস করে দুটি শাসন ব্যবস্থা আলোচনা করি, সেটা হচ্ছে একটি জিয়াউর রহমানের শাসন এবং একটি হুসেন মোহাম্মদ এরশাদের শাসন। তোমরা এই দুজনের শাসন ব্যবস্থার মধ্যে কতগুলো কমন জিনিস আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। দুজনই সেনা শাসন থেকেই প্রধান সেনা প্রশাসক হয়েছিলেন, সামরিক আইন প্রশাসক হয়েছেন, তারপরে তারা নিজেরাই রাষ্ট্রপতি হলেন, তারপরে তারা হানা ভোট দিলেন, হানা ভোট দিয়ে তারা বৈধকরণ করার ব্যবস্থা করলেন, তারপরে দুজনে রাজনৈতিক দল গঠন করলেন, তারপরে নির্বাচন করলেন এবং তারা ক্ষমতায় আসলেন। এ ধরনের নির্বাচন ব্যাপার, ইতিহাস পড়লে তোমরা আসলে এগুলো জানবে। এইগুলো ছিল বিতর্কিত নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে তারা তাদের ক্ষমতাকে বৈধ করেছে, কিন্তু সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটার কারণে আমরা জানি যে 1981 সালে জিয়াউর রহমানকে হত্যা করা হয়, ক্ষমতা থেকে তিনি চলে যান এবং হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে যে ঘটনাটি ঘটে 1990 সালে ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে ক্ষমতা করা হয়। আমরা এই বঙ্গবন্ধু এরশাদ, হুসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতাচ্যুত করার জন্য তোমরা জানো 82-83 সাল থেকে কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যায়। সকল রাজনৈতিক দলগুলো মিলে কখনো ঐক্য কখনো অনেকে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু 87 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে নূর হোসেন তার পিঠে গণতন্ত্র মুক্তি পাক আর বুকের মধ্যে লিখেছিল স্বৈরাচার নিপাত যায়। মিছিলের অগ্রভাগে থাকা এই নূর হোসেন কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদেশের সাধারণ মানুষ আন্দোলন সংগ্রামে উত্তাল হয়ে যায়, এরশাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য আবার চেষ্টা করে। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা জানি যে 1990 সালে এসে 4 ডিসেম্বর হুসেন মোহাম্মদ এরশাদ ডিসিশন নিলেন যে তিনি পদত্যাগ করবেন এবং 6 ডিসেম্বর বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তিনি কি করলেন, ক্ষমতা হস্তান্তর করলেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান ঘটে এবং তার পরবর্তীতে বাংলাদেশে গণতন্ত্রের পুনর্যাত্রা হয়। অর্থাৎ এই সময়টিতে এসে আমরা দেখি 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় এবং এতে বিএনপি জয়লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটি করবে এটার মতো একটি চার্ট করে ফেলবে, কখন হয়, কততম জাতীয় সংসদ নির্বাচন, কারা জয়লাভ করে এবং কতটি আসন লাভ করে। ঠিক এইভাবে তোমরা একটি চার্ট করে ফেলবে এবং দেখবে যে এখান থেকে কোনো অবজেক্টিভ আসা অথবা কোনো জ্ঞানমূলক প্রশ্নের তোমরা যথাযথ উত্তর দিতে পারবে। তাহলে 1991 সালে 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এবং এতে বিএনপি জয়লাভ করে এবং 96 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয় এবং ওই নির্বাচনে তোমরা পাঠ্য বই পড়লে দেখবে যে তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের কারণে তারা বিএনপির সাথে নির্বাচনে যায়নি, তো এককভাবে নির্বাচন করে আবার এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং তারা মূলত একটি তত্ত্বাবধায়ক সরকার বিল উত্থাপনের জন্য আরেকটি সংসদ গঠনের জন্য আসলে এই নির্বাচনটি পরিচালনা করে এবং 1996 সালে তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আমাদের সরকারের নেতৃত্বে তোমার সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং 2001 সালের 1 অক্টোবর বিএনপি জয়লাভ করে তার 4 দলীয় জোটের নেতৃত্বে, অর্থাৎ বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোটে 4টি রাজনৈতিক দল এই ক্ষেত্রে তোমার নির্বাচনে জয়লাভ করে এবং 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তার নেতৃত্বে মহাজোট আবার বিজয়ী হয় এবং ক্ষমতায় আসে এবং 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে এখানেও কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে এবং তার পরবর্তীতে তোমরা জানো যে গত বছরের 29 ডিসেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে এই যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশে। তাহলে এই অংশ থেকে তোমরা খেয়াল রাখবে, এখান থেকে কিন্তু প্রচুর অবজেক্টিভ আসতে পারে এবং এগুলোর জন্য তোমরা জাস্ট যুক্ত করে দিলে তোমার এই অংশটুকু প্রিপারেশনটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, কতগুলো জ্ঞানমূলক
এবং অনুধাবনমূলক প্রশ্নের বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তোমরা খেয়াল করে দেখো, অপারেশন সার্চ লাইট কি? তোমরা জানো যে 25শে মার্চের রাতে যে গণহত্যা চলা, সেটিকে আমরা এক কথায় বলছি অপারেশন সার্চ লাইট। বাকশাল কি? বঙ্গবন্ধুর যে দ্বিতীয় বিপ্লব, সেটিকে বলা হয় বাকশাল গঠন। এবং যৌথ কমান্ড বলতে আমরা কি বুঝি? তোমরা মাত্র জেনেছো যে যৌথ কমান্ড বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি। আমাদের মুক্তি বাহিনী এবং ভারতের মিত্র বাহিনী দুটি মিলেই যখন হয় তখন সেটিকে আমরা বলছি যৌথ বাহিনী বা যৌথ কমান্ড। পররাষ্ট্রনীতি কি ছিল? তোমরা জানো যে আমরা বলেছি যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নেই। এই বিষয়টিকে সামনে রেখে আমাদের পররাষ্ট্রনীতি হয়। মুক্তি ফৌজ কি? মুক্তি বাহিনী। মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো। দ্বিতীয় বিপ্লব কি? তারপরে ইন্ডিমিনিটি অধ্যাদেশ কি? অর্থাৎ ইন্ডিমিনিটি অধ্যাদেশ বলতে বোঝায় যে দায় মুক্তি অধ্যাদেশ, বঙ্গবন্ধুকে হত্যার দায় থেকে মুক্তি দেওয়ার জন্য একটি খারাপ আইন এখানে প্রথমে অধ্যাদেশ আকারে, পরবর্তীতে পার্লামেন্টে পাশ করা হয়। এটি ছিল জ্ঞান অনুধাবনমূলক কতগুলো বাছাই করা প্রশ্ন, যে জায়গাগুলোতে তোমাদের কনফিউশন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সকল অংশগুলো বোর্ডে মানে 3 এবং 4 মার্চের জন্য গুরুত্বপূর্ণ, সেটি 7 মার্চের ভাষণ এবং তার তাৎপর্য, এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। 25শে মার্চের গণহত্যা বা অপারেশন সার্চলাইট খেয়াল রাখবে। মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধে ভূমিকা, ছাত্র নারী, গণমাধ্যম, প্রবাসী বাঙালি, যেগুলো বলেছি আমি জাস্ট সামারি করে ফেললাম এখানে। মুক্তিযুদ্ধে ভূমিকা, ভারত, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, এই জায়গাটি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। মুক্তিযুদ্ধের তাৎপর্যটি কি? মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠনের বিভিন্ন কার্যক্রমগুলির কথা বলা হয়েছে। সংবিধানের বৈশিষ্ট্য কোন জায়গাটি? তোমরা এটি খেয়াল রাখবে। বঙ্গবন্ধুকে হত্যা এবং জেল হত্যা ও 90-এর গণ অভ্যুত্থান ও গণতন্ত্রের পুনর্যাত্রা, এই অংশগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট বেসিক এই জায়গাগুলো তোমরা একটু মাথায় রাখো এবং এই অধ্যায় থেকে তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা এখানে দুটি প্রশ্নের রেখেছি, তোমরা খেয়াল করে দেখো। প্রথম মুক্তিযোদ্ধা বলছে যে আমাদের সহযাত্রী ছিলেন। খেয়াল করে দেখো, একজন মুক্তিযোদ্ধা বলছে তারা আমাদের সহযাত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের বিশেষ ভূমিকার জন্য 16 সালে সরকার তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। দেখো, মুক্তিযোদ্ধাদের সহযাত্রী ছিল কারা? এখানে বলছে যে প্রথম মুক্তিযোদ্ধার বক্তব্য মুক্তিযুদ্ধে কাদের ভূমিকার কথা প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে মূলত নারী মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে, নারীদের ভূমিকার কথা বলা হয়েছে। আমাদের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু সহ বিভিন্ন নেতৃবৃন্দের অবদান ছিল অবর্ণনীয়, চিরদিন আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাহলে দ্বিতীয় মুক্তিযোদ্ধার বক্তব্য কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? উত্তর সম্পর্কে তাহলে আমরা কাদেরকে? বঙ্গবন্ধু সহ নেতৃবৃন্দেরও অবদান ছিল। তাহলে আমরা জাতীয় চার নেতার কথা বলেছি, তাদের অবদান ছিল, এবং এটির পক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। আমার ধারণা এভাবে অধ্যায়টি থেকে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে। আরেকটি প্রশ্ন দেখো, বাংলাদেশের বিশ্ব পরিচয় বিশ্বের মাল্টিমিডিয়া ক্লাসে ম্যাডাম দশম শ্রেণীর শিক্ষার্থীদের দুটি অডিও রেকর্ড শোনান। অডিও রেকর্ডে একজন নেতার বলিষ্ঠ নেতৃত্বে উচ্চারিত ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আরেকটি বক্তব্য, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি চিটাগং বোর্ড 20 সালের প্রশ্ন। তাহলে দেখো, 1 নং প্রশ্নে 1 নং এ কোন ঐতিহাসিক বিষয়টিকে ফুটিয়ে উঠেছে? তাহলে প্রথম অংশে আজ হইতে তাহলে স্বাধীনতার ঘোষণার বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে। 2 নং এর সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক শুরুর সম্পর্ক রয়েছে। আমরা আগেই বলেছি, কিন্তু 7 মার্চের ভাষণেই কিন্তু আসলে আমাদের গন্তব্য বা ডেস্টিনেশনটি ঠিক করা হয় যে আমরা আসলে কোথায় যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ক্লাসের সাথে সম্পৃক্ত ছিলে, তোমরা তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটি আরো দেখার সুযোগ করে দাও, এই ক্লাসটিকে আরো বেশি ছড়িয়ে দাও, শেয়ার করে দাও। তাহলে দেখবে যারা এই ক্লাসে এখন উপস্থিত থাকতে পারবে তারা কিন্তু এই ক্লাসটিকে উপকৃত হবে। এবং তোমরা এইভাবে প্রত্যেকটি অধ্যায়কে এভাবে খুব সামারি করে একটু বোঝার চেষ্টা করো। আমার মনে হয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এইভাবে উপকৃত হতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে লিখে দাও, আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ এবং নিরন্তর শুভকামনা তোমাদের জন্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে।